goes big time now. There's a fielder lining up, and he's taken the catch that wins the match for Bangladesh. They've done it. They're the champions again of the. ভারতকে উড়িয়ে দিয়ে এবারও যুব বিশ্বকাপের ট্রফি বাংলাদেশের। দুবাইয়ে ফাইনালে 59 রানে হারানো তামিমরা। ম্যাচ ও সিরিজ সেরা ইমন। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন প্রধান শিরোনামে এছাড়াও থাকছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্মারকলিপি পেরিয়ে রাজধানীতে বিএনপির পদযাত্রা, এখনো ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। জনগণ যেটা প্রত্যাশা করে একটি রাজনৈতিক দলের কাছে, একটি রাজনৈতিক কর্মীর কাছে, আমাদেরকে সেভাবে চলতে হবে, কথা বলতে হবে। টানাপোড়েনের মধ্যকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। সম্পর্ক উন্নয়নের আশা পররাষ্ট্র উপদেষ্টার, আন্তরিক হওয়ার তাগিদ। সীমান্তে উত্তেজনা নেই, বাসিন্দাদের নির্ভয়ে থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গুজব ঠেকাতে পাল্টা সেল করার দাবি হাসনাতের। স্থানীয় সরকার নির্বাচনের পর জাতীয় নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব স্থানীয় সরকার প্রতিনিধিদের। প্রশাসনের প্রভাব মুক্ত রাখার আহ্বান। দক্ষিণ এশিয়ার দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। দুদককে রাজনৈতিক প্রভাব মুক্ত করার আহ্বান টিআইবির। এবং রাজধানী দামেস্কের পতন, সিরিয়া ছাড়লেন বাশার আল আসাদ। নতুন অধ্যায়ের ঘোষণা, বিদ্রোহী যোদ্ধাদের সংঘাত বাড়ার শঙ্কা বিশ্লেষকদের। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ভারতীয় অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে পদযাত্রা করেছে বিএনপির 3টি সংগঠন। নয়াপল্টন থেকে স্মারকলিপি নিয়ে গুলশান অভিমুখে যাত্রা করলে রামপুরায় তাদের আটকে দেয় পুলিশ। পরে 6 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি পৌঁছে দেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা হুঁশিয়ারি দেন, ষড়যন্ত্র বন্ধ না করলে ভারতকে সমুচিত জবাব দেয়া হবে। ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে রবিবার নয়াপল্টন থেকে গুলশান অভিমুখে পদযাত্রা করে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। এতে অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী। বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচার ও আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এই পদযাত্রা কর্মসূচি থেকে নেতাকর্মীরা জানালেন আগামী দিনে যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত থাকবেন দলটির নেতাকর্মীরা। তারা বাংলাদেশের অব্যাহত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা হাই কমিশনের স্মারকলিপি পেশ করব। মিছিলটি কাকরাইল মালিবাগ মৌচাক হয়ে রামপুরা গেলে পুলিশি বাধার মুখে পড়ে। আমরা মনে করি ভারত সরকারের শুভবুদ্ধির উদয় হবে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে। আমরা ভারতকে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয়। পরে পুলিশ 3টি সংগঠনের 6 জনকে ভারতীয় দূতাবাসে যাওয়ার অনুমতি দেয়। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে যতটুকু করার দরকার আমরা ঠিক ততটুকুই করছি। 6 সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও বহিষ্কৃত ইসকন নেতার বিষয়ে নয়াদিল্লির ভাবনা, এরকম একাধিক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে 3 সংগঠন। বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই। প্রত্যেকটি অপপ্রয়াস, ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। পদযাত্রা কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পতনের কারণে ভারত বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। মিথ্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম দাবি করবে কি কারণে? তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার 1900 ফেরত দাও আমাদেরকে। আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সেই শক্তিও কিন্তু কম নয়। আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। বাংলাদেশ ভারতের খবরদারি কখনই মেনে নেবে না মন্তব্য করে রিজভী বলেন, 2 দেশের সুসম্পর্ক বজায় রাখতে ভারতের মানসিকতা পরিবর্তন করতে হবে। আশীর্বাদে
সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তারেক রহমান বলেন, জনসমর্থনই বিএনপির সবচেয়ে বড় পুঁজি, যে কোনো মূল্যে এটাকে ধরে রাখতে হবে। রাষ্ট্র সংস্কারের 31 দফা পৃথক কর্মশালায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর নেতাকর্মী আপনারা রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। রোববার একাধিক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা প্রশিক্ষণ কর্মশালায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনসমর্থনই বিএনপির মূল শক্তি। তাই মানুষ অপছন্দ করে এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আমাদের কিছু কিছু নেতাকর্মী তারা এমন কিছু কাজ করছে যে কাজগুলো মানুষ পছন্দ করছে না। সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন। এই সমর্থনকে আমাদের যে কোনো ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। পরে বরিশাল ও রংপুর বিভাগীয় কর্মশালায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই দেশ পুনর্গঠন সম্ভব। বিএনপি সব দলকে নিয়েই সরকার গঠন করতে চায় বলেও জানান তিনি। 31 দফার আলোকে অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, কিন্তু এই দেশকে পুনর্গঠন করতে হলে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। 16 বছরের স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। 15 বছর জোর করে ক্ষমতায় তারা টিকেছিল, মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে নিয়েছে, নিজেদের অনেক কিছু গড়ে তোলার চেষ্টা তারা করেছে। দয়া করে জনগণের আস্থা, এটি হচ্ছে আপনার সবচেয়ে বড় পুঁজি। এই আস্থাকে ধরে রাখার জন্য আপনার যেই কাজগুলো করা উচিত দয়া করে সেই কাজগুলো করেন। রাষ্ট্র সংস্কারের 31 দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনার অন্য সহকর্মীকে উৎসাহিত করেন। সাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা। ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আশা প্রকাশ করে তিনি বলেন, খারাপ সময় কাটিয়ে ভারতের সাথে সুসম্পর্ক হবে বাংলাদেশের। ইন্ডিয়ার সাথে আমাদের লিঙ্গুইস্টিক, হিস্টোরিক্যাল, কালচারাল লিঙ্কেজ আছে। তা আমরা অবশ্যই চাবো যে ইন্ডিয়ার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আরো বেটার জায়গায় যাক, যাতে দুই দেশের মানুষই এটার বেনিফিটটা পায়। এবং এট দ্য সেম টাইম আমরা যেটা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা যত ন্যায্যতা, সমতা এবং একটা মর্যাদাপূর্ণ হয়, সেটা আমাদের ফোকাস। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। নিয়মিত বৈঠক হলেও এতে চলমান নানা ইস্যুতে ফলপ্রসূ আলোচনার আশা করছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশকে আন্তরিক হওয়ার তাগিদ তাদের। মাজহারুল ইসলামের রিপোর্ট। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়ার মিথ্যাচার সহ নানা ইস্যুতে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সোমবার ঢাকায় বসতে যাচ্ছে দুই দেশের পররাষ্ট্র সচিবরা। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। এই বৈঠক ফরেন অফিস কনসালটেশন বৈঠকের অধীনে নিয়মিত ও স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হলেও সাম্প্রতিক নানা ইস্যুতে বেশি গুরুত্ব পাচ্ছে বৈঠকটি। আগরতলা সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বাংলাদেশ এরই মধ্যে দূতাবাসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। দেশে ফিরে আনা হয়েছে আগরতলা ও কলকাতার মিশন প্রধানদের। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, আগামীকালের বৈঠকে দুই দেশের সম্পর্কের বাধাগুলো তুলে ধরা হবে। বিশেষ করে 5 আগস্টের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে গুণগত পরিবর্তন হয়েছে, সেটা ভারতকে মানতেই হবে। আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখাশোনা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে সাম্প্রতিক নেতিবাচক সম্পর্কের কারণে উভয় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে?
শুধু বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকেও কিন্তু এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার কারণে। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, যেসব ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে, বৈঠকে সেসব বিষয়গুলো উত্থাপন করে কার্যকর আলোচনা করতে হবে, বন্ধ করতে হবে মিডিয়ার অপপ্রচার। দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা থেকে শুরু করে দুইজনের যে রেসপেক্ট, ডিগনিটি কিভাবে বজায় রাখা, সেই জিনিসটা বেশ কতগুলো বিষয় আছে, মানে যেগুলো আমরা বছরের পর বছর দেখছি যে হচ্ছে না। আমি যদি তিস্তার কথা বলি, আমি যদি বর্ডার কিলিং এর কথা বলি, এগুলো তো বহু আগেই সমাধান করা উচিত যদি দুই বন্ধু রাষ্ট্র হয়। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের মধ্যকার সচিব পর্যায়ের বৈঠকে ভারত অতীতের একপাক্ষিক মনোভাব পরিবর্তন করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরির প্রতি গুরুত্ব আরোপ করবে, এমন প্রত্যাশাও এই বিশ্লেষকের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নির্ভয়ে থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, সীমান্তে তেমন কোনো উত্তেজনা নেই। পিলখানায় এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারতীয় গুজব ঠেকাতে পাল্টা সেল করতে হবে। জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের পুনর্বাসন করতে বিজিবির এই উদ্যোগ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জনের মধ্যে 7 জনকে পুনর্বাসন করা হয় এদিন। নগদ অর্থসহ তাদের হাতে তুলে দেওয়া হয় অটোরিকশা। এই সময় অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো নানা ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের সার্বভৌমত্ব নষ্টের পায়তারা করছে। তাই নিজেদের মধ্যে সংঘাত না বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তারা। বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে ফেলে আমাদেরকে বিরুদ্ধে যে আমাদের যে সার্বভৌমত্ব, আমাদের যে এই দেশে জনগণের মধ্যে তাদের যে ঐক্য, এটাকে যেন কোনোভাবে ভঙ্গ করতে না পারে। ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যে ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে। এখানে বিজিবির একজন অফিসার গুলি করেছিলেন, বাট আমরা লিগ্যাল প্রসেসের মাধ্যমে তার শাস্তি হয়েছে এবং আবু সাইদ সংঘ নামে একটি ক্লাব গঠন করেছে। সেখানে উপদেষ্টা মহোদয়ের নির্দেশক্রমে আমরা বিজিবির পক্ষ থেকে 5 লক্ষ এবং র্যাবের পক্ষ থেকে 5 লক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লক্ষ টাকা তাদেরকে সহায়তা প্রদান করেছি। হাসিনা যদি এমনকি দৃষ্টতা চিন্তা করে, তাহলে সে একমাত্র আসবে গণহত্যার আসামি হয়ে তার বিচার করার জন্য। অনুষ্ঠান শেষে ভারত বাংলাদেশের মধ্যে চলমান অস্থিরতার প্রভাব সীমান্তে পড়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে তেমন কোনো উত্তেজনা নেই। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের নির্ভয়ে থাকতে বলেন তিনি। বিজিবি সব ধরনের কাজই করবে, আভ্যন্তরীণও কাজ করবে এবং বর্ডারও কাজ করবে। বিএসএফ এর থেকে কোনো ধরনের উত্তেজনা বা অন্যরকম কোনো কিছু ওটা প্রতিকার করবে হলো বিজিবি। সীমান্তের পাশাপাশি রাজধানীর নিরাপত্তায় বিজিবি কাজ করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 9 আলজিকো, নিউজ 24, ঢাকা। জুলাই আগস্টের গণ আন্দোলনকে কলঙ্কিত করতে বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি দেশ থেকে ফেসবুকে অপপ্রচার চলছে জানিয়ে মিথ্যা প্রচারণা বন্ধ করতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেটার মানবাধিকার নীতি পরিচালক মিরান্ডা সিমন্স দেখা করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় মেটার মানবাধিকার নীতি প্রধান উপদেষ্টাকে ব্যাখ্যা করে মিরান্ডা জানান, মিথ্যা তথ্য ছড়ানো রোধ করতে সবসময় সতর্ক থাকে ফেসবুক। তরুণদের জন্য প্রযুক্তি বান্ধব এবং সহজে ব্যবহার করা যায় এমন সব বিষয় মেটায় সংযুক্ত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আশা প্রকাশ করেন, ফেসবুক ব্যবহার হবে তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে। নাটক সাজিয়ে সাধারণ মানুষকে জঙ্গি বানানোর অভিযোগে প্রথম আলোর বিচার দাবি করেছেন সাধারণ মানুষ। বলছেন, ভারতের আধিপত্য বিস্তারে কৌশলে কাজ করছে প্রথম আলো, তাই দেশের বৃহত্তর স্বার্থে তাদের আইনের আওতায় আনা উচিত।
প্রথম আলো পেপার এরা সম্পূর্ণই ইসলামের বিরুদ্ধে মন থেকে প্রথম আলো পত্রিকাটা আমি প্রত্যাখ্যান করেছি। গণমাধ্যমগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করছে তার মধ্যে প্রথম আলো 1 নম্বরে আছে। প্রথম আলো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে, যে জিনিসটা যেভাবে উপস্থাপন করা দরকার এটা তার আসলে উল্টো দিকে তারা উপস্থাপন করতেছে এবং ভুলভাবে তারা ছড়াচ্ছে। ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করবে তাকে শাস্তি হওয়া উচিত। আমি এই জন্যই এই প্রথম আলো পেপার আমি আসলে পড়ি না, কারণ এরা সম্পূর্ণই ইসলামের বিরুদ্ধে এরা লেখালেখিগুলো করে, এরা অপপ্রচারগুলো এরা করে। এই জন্যই আসলে আমি মন থেকে প্রথম আলো পত্রিকাটা আমি প্রত্যাখ্যান করেছি। ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করবে তাকে শাস্তি হওয়া উচিত এবং তাকে অবৈধ হিসেবে ঘোষণা করা উচিত। আসলে সংবাদ মাধ্যমগুলো অনেক স্বচ্ছভাবে তাদের তথ্য জনগণের সামনে তুলে ধরা উচিত, কিন্তু গত যে টার্ম আছে সেখানে প্রথম আলো আমরা দেখেছি যে ইসলামকে সাধারণত হেয় প্রতিপন্ন করার একটা ছোটোখাটো একটা তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছিল। বিশেষ করে গত অনেক বছর যাবৎ মুসলিমরা নির্যাতিত হয়ে আসতেছে। এর ভিতরে আমরা যতটা দেখেছি যে গণমাধ্যমগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করছে তার মধ্যে প্রথম আলো 1 নম্বরে আছে। যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, জনগণের সবারই চাওয়া যে একটা সুষ্ঠু তদন্ত হোক এবং ন্যায়সঙ্গতভাবে যদি এটা বিচার হোক, যেখানে প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। আমার মনে হয় হ্যাঁ, প্রথম আলো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এটা ভাবার কারণ যে বাংলাদেশের যে প্রেক্ষাপট বা যেভাবে দেশ চলতেছে এটার পুরোটাই তারা উল্টোভাবে উপস্থাপন করতেছে। বিভিন্ন সময় আমরা যে ক্রাইসিস মুহূর্তগুলো দেখি, এখানে তারা দেখায় যে আমাদের সরকারের দোষ, আমাদের জনগণের দোষ। আমরা বিভিন্ন আপনাকে বলি যে বর্তমানে যেটা চলতেছে যে আমরা সনাতনীদের ওপর অ্যাটাক করতেছি বা বিভিন্ন হিন্দুদের ওপর বা অন্যান্য ধর্মাবলম্বী মুসলমান ছাড়া যারা আছে তারা বা ক্ষুদ্র নিগোষ্ঠী এদের উপর আমরা আক্রমণ করতেছি বা বাংলাদেশ সরকার এটা ভালোভাবে চালাতে পারতেছে না। কিন্তু আসলে তো মূলত ঘটনাটা এইটা না, কিন্তু প্রথম আলো এটা এমনভাবে উপস্থাপন করতেছে যে এখানে সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, যারা ছাত্ররা নতুনভাবে বিপ্লব করছে এখানে ব্যর্থতা, সব কিছু ব্যর্থতায় ভরপুর। এটা মানে যে জিনিসটা যেভাবে উপস্থাপন করা দরকার এটা তার আসলে উল্টো দিকে তারা উপস্থাপন করতেছে এবং ভুলভাবে তারা ছড়াচ্ছে। দলীয় প্রতীকে নয়, নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চান সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। পাশাপাশি নিশ্চিত করতে চান এমপি, মন্ত্রী আর প্রশাসনের প্রভাবমুক্ত নির্বাচন। রোববার নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু ভোটের জন্য নানা সুপারিশ দেন তৃণমূলের প্রতিনিধিরা। এই ইস্যুতে চূড়ান্ত কোনো মতামত দেয়নি সংস্কার কমিশন। কমিশন বলছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। যুগ যুগ ধরেই স্থানীয় সরকার নির্বাচন হয়ে আসছিল নির্দলীয়ভাবে, কিন্তু 2015 সালে বিরোধী দলগুলোর চরম আপত্তির মুখে তৃণমূলে ক্ষমতা পাকাপোক্ত করতে স্থানীয় সরকার আইন সংশোধন করে আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই স্থানীয় সরকারের ভোট হয় দলীয় প্রতীকে। সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু প্রস্তাব দেন তৃণমূলের সাবেক ও বর্তমান স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা মনে করেন সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট হওয়া দরকার নির্দলীয়ভাবে। দলীয় কোনো মার্কা থাকবে না, নির্দলীয় মার্কায় নির্দলীয় নিরপেক্ষ লোকরাই এখানে ইলেকশনটা করবে। দলীয় সরকার এবং জাতীয় পর্যায়ের বাদে স্থানীয় পর্যায়ে সঠিকভাবে নির্বাচন জানা হয়, সেখানে দলীয় এবং স্বতন্ত্র বিষয়ে কথা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, আমরা এই নির্বাচন চাই না, নির্বাচন যাতে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন হয়। স্থানীয় সরকারকে অর্থবহ করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তারা। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণের সম্মানজনক সম্মানী এবং পদমর্যাদা নির্ধারণ করে দেয়া। জাতীয় স্থানীয় সরকার নির্বাচন বিভাগীয় বন্টনে প্রত্যেক বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে করা, যেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। এই ইস্যুতে অংশীজনদের দেয়া বক্তব্য আর নিজের অবস্থানের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। অনেকেই বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার অধীনে হওয়া উচিত, এবং অনেকেই প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। তারপরে এবং একই সাথে তারা আরেকটা কথা বলেছেন
যে সবসময় আমাদের সব নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকার হয় ভবিষ্যতে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়, যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হয়তো কিছুটা বাড়াইতে হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানিয়েছেন আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত ও পরামর্শ নেওয়া হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সাঁড়াশি অভিযানের মাধ্যমে দুদককে দলীয়, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব মুক্তভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, বিগত সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে দুদককে নিজের মতো নিয়ন্ত্রণ করেছে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরো তাদের কার্যক্রম বাস্তবায়নের পুরো প্রক্রিয়া যেরকম শুদ্ধি অভিযানের মাধ্যমে পরিষ্কার করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বা আমলাতন্ত্র ধারণ করতে না পারবে, চর্চা করতে না পারবে, ততদিন পর্যন্ত কিন্তু বাস্তবে দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতি বিরোধী উদ্যোগে কার্যকর হবে না। গণমুখী ও জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। গেল 15 বছরের মতো আর কেউ অবিচার পাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রোববার আগারগাঁয়ে বিআইসিসি কার্নিভালে নাগরিক প্ল্যাটফর্মের সম্মেলনে এসব কথা বলেন তিনি। মূল্যবোধের বিনাশ, বিকৃতি ও দূষণের কথা উল্লেখ করেছি, সেগুলো আমাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই চ্যালেঞ্জ অনেক বড়। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। এলডিসি উত্তোলনের পর শুল্কমুক্ত সুবিধা হারানোর ফলে 2031 সাল নাগাদ তৈরি পোশাক খাতে প্রায় 11% রপ্তানি হারাবে বাংলাদেশ, আর সার্বিক রপ্তানি কমবে 6%। এর ফলে কমবে বাংলাদেশের জিডিপির আকারও। সরকারি গবেষণা সংস্থা বিআইডিএস এর এক গবেষণায় এই তথ্য উঠে আসে। রোববার রাজধানীর একটি হোটেলে সংস্থাটির বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে আগামী দিনে শিল্প খাতে চাকরি হারাবে অন্তত 6.5 লাখ মানুষ। তবে পাশাপাশি তৈরি হবে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানও। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আরব বসন্ত ঠেকাতে পারলেও জনবিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে কোথায় আছেন তিনি তা এখনো জানা যায়নি। তার পতনের মধ্য দিয়ে অবসান হলো 24 বছরের স্বৈর শাসনের। দেশটির চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না বলে ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সিরিয়াকে মুক্ত ঘোষণা করল দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস। প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই ঘোষণা দেয় গোষ্ঠীটি। জানায়, শুরু হচ্ছে এক নতুন সিরিয়ার, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে, হবে ন্যায় বিচারের জয়। বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন বলে দেশটির 2 ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার বরাতে জানায় রয়টার্স। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের প্রধান আবু মোহাম্মদ আল জোরানি দাবি করেছিলেন যে কোনো মুহূর্তে বাশার আল আসাদ সরকারের পতন হবে। এছাড়া অস্ত্র সমর্পণ করার পর সরকারি বাহিনীকে সাধারণ ক্ষমা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলেন তিনি। এদিকে দেশটির বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাত নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, এমনটাই ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয় বলেও জানিয়েছেন তিনি। এর আগে শনিবার কাতারের দোহায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, অবিলম্বে সিরিয়ায় যুদ্ধবিরতি চাইছে মস্কো, তেহরান ও আঙ্কারা। রাশিয়া বিদ্রোহীদের সম্ভাব্য সব উপায়ে বিরোধিতা করবে বলেও জানান তিনি। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।